এঁচোড় বিপ কষা একবার না খেলে ভুলতে পারবেন না। সিরিয়াসলি বলছি, গ্রামের স্টাইলে এঁচোড় বিপ কষা একদম জমজমাট রেসিপি। এভাবে এঁচোড় বিপ বানালে সবাই আঙুল চেটে খাবে। এঁচোড় বিপ ম্যাজিক, না খেলে কিন্তু মিস করবেন। তা প্রথমেই যেটা করতে হবে, এঁচোড়কে কাটিং করে নিয়েছি, এই যে টুকরো টুকরো করে ওয়াশ করে নিয়েছি কিন্তু। তারপরে হচ্ছে সার্ভিং বলের মধ্যে রেখে এটা ফার্স্ট আপনাদের ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশনে লাগছে হলুদের পাউডার এবং সল্ট। আচ্ছা, এঁচোড় বিপ কষা বানানোর আগে ফার্স্ট আপনাদের ফ্রাই করে নিতে হবে। কেন ফ্রাই করতে হবে? দুইটা রিজন। ফার্স্ট হচ্ছে একটু স্মেল থাকে এবং এটার কিন্তু টেক্সচারটা এবং টেস্টটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় ফ্রাই করার কারণে। আর সেকেন্ড এবং লাস্ট হচ্ছে এঁচোড় কষানোর সময় যদিও বা ভুলবশত সিটি একটু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এঁচোড় আলু একদম ক্ষীর হয়ে যায়। সেক্ষেত্রে ফ্রাই করে নিলে কিন্তু এঁচোড়টা আস্তে আস্তে থাকে, টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, ম্যারিনেশন করার পর ফার্স্ট আপনাদের ফ্রাই করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে ওই রান্নার তেল অ্যাড করলাম, সরিষার তেলই অ্যাড করেছি। তারপরেই হচ্ছে একটু কালারটা চেঞ্জ হবে এবং স্মেলটা একটু আলাদাই বেরোবে, তখনই বুঝতে নেবেন এঁচোড়টা ফাইনালি আপনাদের ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, এঁচোড়টা কিন্তু ফ্রাই হয়ে গেছে, ঠিক এরকম টেক্সচার হবে, মানে কালারটা। আর এই যে দেখেন ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে আছে। তারপরেই হচ্ছে আমাদের বিপটা ম্যারিনেশন করে নিতে হবে। ওই একই সার্ভিং বলের মধ্যে বিপটা নিয়ে নিলাম। বিপের সাইজটা একটু বড় বড়ই ছিল, বিপের সাথে কিন্তু ফ্যাটটাও ছিল। কি বলেন তো, ফ্যাট না থাকলে কিন্তু বিপের টেস্ট একদম বেকার আছে। সেক্ষেত্রে একটু দেখার চেষ্টা করবেন, ফ্যাট সাথে না থাকলেও আলাদাভাবে কিন্তু ফ্যাট একটু নেওয়ার চেষ্টা করবেন। সাথে কিন্তু হাড্ডিও ছিল, বনলেসও ছিল, আর ফ্যাট তো ছিলই। আচ্ছা, বিপের কোয়ান্টিটি কিন্তু 750 পরিমাণে ছিল, আপনাদের কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ম্যারিনেশন করে নিতে হবে বিপটা। ওই যে এক মুঠো মতো কাঁচামরিচ অ্যাড করলাম, সাথে কিন্তু পেঁয়াজ, তার সাথে কিন্তু 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক। এরপর গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে। কালারের জন্য হলুদের পাউডার, সাথে কিন্তু ঝালের জন্য ঝালমরিচের গুঁড়া, আর তারপরেই কিন্তু ধনিয়ার পাউডার, সল্ট, আর শেষে কিন্তু সরিষার তেল। অতি অবশ্যই সরিষার তেলটাই অ্যাড করলে টেস্টটা বেশি আসে আর কি। আর অতি অবশ্যই কিন্তু জিরার পাউডার আমি এখন অ্যাড করি না, অতি অবশ্যই সকলেই জানেন। তারপরে সমস্ত মশলাটা অ্যাড করার পর ভালো করে হাতের সাহায্যে একটু চটকে চটকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনটা ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখালে কী হবে, সমস্ত মশলাগুলো বিপের মধ্যে অ্যাবসর্ব হবে এবং টেস্টটাও কিন্তু দ্বিগুণ বাড়ে। আমার মা কিন্তু বলেন, আমি বিলিভ করতাম না যখন থেকে আমি রান্না স্টার্ট করেছিলাম। আমি যখনই এরকমভাবে ম্যারিনেশন করতাম, সিরিয়াসলি দুইটা ফায়দা পেয়েছি। যেটা হচ্ছে ম্যারিনেশনটা খুব ভালো হয়, মশলাপাতিগুলো খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়, আর টেক্সচারটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, প্রেশার কুকারের মধ্যে ডাইরেক্টলি ম্যারিনেশন করা বিপটা অ্যাড করে দিলাম। পরিমাণ মতো পানি দিতে হবে, এক গ্লাসে একটু কম, আর 5 থেকে 6টা সিটি দিতে হবে। আমার প্রেশার কুকার অনুযায়ী কিন্তু 6 থেকে 7টা সিটি দিতে হয়। আপনাদের প্রেশার যদি ভালো হয়, ভালো ব্র্যান্ডের, তাহলে কিন্তু 3টা সিটি দিলে কিন্তু ফাইনালি বিপটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, প্রেসারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপেন করে দেখাচ্ছি কতটা বিপটা কষানো হয়েছে। যাই হোক, একটু ঝোল ঝোল বাকি আছে। গ্যাসের ফ্লেম আবারও কিন্তু অন করে দিলাম। আর এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করিয়ে একটু ঝোলটা কমাতে হবে। চাইলে আপনারা এই স্টেজে একটা টমেটো অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু একটাই টমেটো অ্যাড করলাম, সেটাও কিন্তু সাইজটা ছিল একদম মিডিয়াম সাইজ। 8 থেকে 10 মিনিটের কাছাকাছি গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করি। দেখতেই পাচ্ছেন কালার, টেক্সচার এবং তেলটা একেবারে উপরে ভেসে এসছে, আর কালারটা লাজবাব। আরে কথাই আছে, প্রত্যেকটা জিনিসের সময় আর ধৈর্য যদি আপনার একদম পারফেক্টলি থাকে না, ফল পেতে কিন্তু বেশি সময় লাগে না। সেক্ষেত্রে দেখেন তো কালারটা এতটাই দারুণ এসেছে, যেন মনে হচ্ছে আর্টিফিশিয়াল কালার, নয়তো বা কাশ্মীরি মির্চের পাউডার অ্যাড করেছি। বাট কালারটা, সত্যি কথা বলতে আমার তো এখনই লোভ লাগছে, এতটাই সুন্দর কালার এসছে। আর ফ্লেভারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দারুণ। আচ্ছা, বিফটা কিন্তু অলমোস্ট শেষের পথে কষানো। আচ্ছা, এঁচোড়ের তরকারিতে আলু ছাড়া ইনকমপ্লিট। সেক্ষেত্রে 2টা মিডিয়াম সাইজের আলুকে কিউব কিউব সাইজে করে কেটে খোসা ছাড়িয়ে ওয়াশ করে রেখে দিয়েছিলাম, এই যেটা। আচ্ছা, তারপরেই হচ্ছে আলুটা অ্যাড করে ওই 6 থেকে 7 মিনিট মতো কষাতে হবে। আলুটা কিন্তু ভালো ব্র্যান্ডের, মানে চন্দ্রমুখী, ঠিক আছে।
আচ্ছা, আলুটা দেওয়ার পর আপনাদের ওই 6 থেকে 7 মিনিট মতোই পেঁপের সাথে কষাতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আচ্ছা, আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা কে কোথায় থেকে দেখেন অতি অবশ্যই আমাকে একটু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভীষণ আমি এক্সাইটমেন্ট থাকি, সেক্ষেত্রে খুবই ভালো লাগে আমার। আচ্ছা, যারা আমার পুরানো ফলোয়ার্স আছেন বলেন তো কোন মশলাটা বাকি আছে? একদম ঠিক ধরেছেন, জিরার পাউডার। আমি কিন্তু শেষের পথেই জিরার ফ্লেভারটা একদম অ্যাক্টিভ থাকার জন্য জিরার পাউডারটা শেষের পথেই অ্যাড করি। 1 টিস্পুন একদম ভর্তি করে অ্যাড করলাম। তারপর খুব ভালোভাবে মেশানোর পর দেখলাম একদম কষানো কমপ্লিট হয়ে গেছে, পানি দিতে হবে। আচ্ছা, তার আগে কিন্তু এঁচড়টা ভাজা আছে, ভুলে যাবেন না কিন্তু। এঁচড়গুলোও কিন্তু দিতে হবে। আচ্ছা, এঁচড়ের তো বীজটা একদম কচি কচি হলে কিন্তু খুব একটা ভালো হয় না। এঁচড়ের বীজটা একটু মিডিয়াম মানে পাক্ত পাক্ত হয়ে গেলে ভালো লাগে। বিফ কষার জুসটা দেখতে পাচ্ছেন? এই বিফ কষা দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। যাই হোক, ফাইনালি কিন্তু বিফ এবং আলুটা কষানো শেষের পথ। এরপর ফাইনাল লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস যেটা বাকি আছে, ভেজে রাখা এঁচড়গুলো। এঁচড়গুলো অ্যাড করার পর কষাতে হবে ওই 6 থেকে 7 মিনিটের কাছাকাছি। যদিও বা এঁচড়গুলো ভেজে রাখা, আর আলু বিফ তো কষানো কমপ্লিটই আছে, সেক্ষেত্রে বেশিক্ষণ সময় ধরে কষানোর কোনো রকম দরকার নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এঁচড়গুলো কিন্তু আস্তে আস্তে আছে, মানে যখন ফ্রাই করলাম কিন্তু কোনো রকম ভেঙে যায়নি। এঁচড়গুলো দেওয়ার পর একদম কুকার কিন্তু ভর্তি ভর্তি হয়ে গেছে। যদিও বা সব কটা একদম কুকিয়ে আছে 50%, সেক্ষেত্রে খুব একটা যে চাপ দিয়ে কষাতে হবে সেটা কোনো ব্যাপার না। যাই হোক, কষানো কিন্তু অলমোস্ট আমার শেষের পথে। আলু, এঁচড় এবং বিটটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই স্টেজে পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটার কোয়ান্টিটিটা ঠিক আমি 1.5 গ্লাসের কাছাকাছি রেখেছিলাম। অতিরিক্ত পানি হয়ে গেলে কিন্তু ঝোল ঝোল এঁচড় কষাতে ভালো লাগে না, সেক্ষেত্রে পানির কোয়ান্টিটি একদম ঠিকঠাক রাখতে হবে। তারপরে যদিও বা বিফ, আলু এবং এঁচড়টা 50% সিদ্ধ হয়ে আছে, সেক্ষেত্রে আপনাদের বেশি সিটি দেওয়ার কোনো রকম দরকার নেই। আমি কিন্তু 3টা সিটি দিয়েছিলাম। তারপরে শেষের পথে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। আশা করছি ঘরোয়া পদ্ধতিতে এবং গ্রামাঞ্চলিক পদ্ধতিতে এঁচড়ের রেসিপি অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করেন, আর অতি অবশ্যই খাওয়ার পর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চাইলে আপনারা রেসিপিটা ফিনিশ করতে পারেন ধনেপাতা কুচির সাথে। আবার দেখা হবে নতুন করে রেসিপির সাথে।